মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়েই আমি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে উনি এই আন্দোলনের এখন নেপথ্যে বহুদিন ধরেই তিনি এই আন্দোলনকে পরিচালনা করে আসছেন এবং ওনার সোর্স নেটওয়ার্ক অনুযায়ী উনি যে তথ্যটি দিয়েছেন যে এখানে 2000-এরও অধিক শহীদ হয়েছেন এই আন্দোলনে। কিন্তু আমরা তো এসেছি ফেব্রুয়ারি মাসে, কিন্তু যখন এই তালিকাটি প্রণয়নের কাজ শুরু হলো এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তালিকাটি তৈরি হয়েছে। যে কেউ এসে বলল তাতে করে তো আমরা আসলে তালিকায় অন্তর্ভুক্ত সরকারের পক্ষে করা সম্ভব নয়। সেখানে সিভিল সার্জন, যেই সংশ্লিষ্ট জেলার ডিসি সহ একটা পুরো তদন্ত রিপোর্ট হয় এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে যখন MIS হয়ে আসে, ফাইনালি আমরা শুধু গ্যাজেটটা পাস করি। তো এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি বা ফিল্ড থেকে কালেক্ট করা সম্ভব হয়েছে তার উপরেই এই তালিকাটি নির্ণয় করা হয়েছে এখন পর্যন্ত। তো বাকি আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময়কার ভয়াবহ পরিস্থিতি কী ছিল। তখন লাশ গায়েব করে দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজপত্র গায়েব করে দেওয়া হয়েছে, মর্গ থেকে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। এই সব কারণেও হয়তোবা সংখ্যাটি যতটুকু আমরা আনঅফিসিয়ালি বা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি, অফিসিয়ালি আমরা সেটাকে ডকুমেন্টেড করতে পারিনি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসলে আমি এই বিষয়ে একটু বলতে চাই, যেহেতু কোনো মিসকনসেপশন থাকা উচিত নয়। কারণ আপনারা দেখেছেন যে বিগত পার্লামেন্ট বাজেট সেশনে এই বিষয়ে কয়েকবারই কথা উঠে এসেছে। তো আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই, দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই যারা গুম খুনের শিকার, বিশেষ করে আমাদের বিএনপির ছাত্র নেতারা, তাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আপনারা জানেন যে মায়ের ডাক নামে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সানজিদা ইসলাম তুলি, ওনার সাথে আমি নিবিড়ভাবে কাজ করে আসছি এবং এই পরিবারগুলোর পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি। তো আমার সবসময়ই ইচ্ছা ছিল যে যখনই আমরা সুযোগ পাব, আমরা সরকার গঠন করব, আমরা তাদের জন্য প্রথমেই একটা উদ্যোগ নেব, যাতে তারা এই যে ছাত্রনেতারা গুম হয়ে গিয়েছে, তাদের কিন্তু ছোট ছোট বাচ্চা ছিল, স্ত্রী সন্তানদের তারা রেখে গিয়েছেন। এখন সেই বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে। আজকে যদি তাদের বাবারা বেঁচে থাকতেন, তাহলে তারা যে কষ্টটি করছেন সেই কষ্টটি হয়তো বা তাদের করতে হতো না, একটা ভালো পজিশনে তারা থাকতেন। তো এই জিনিসটা আমি সবসময় অনুভব করে আসছি। সেই অনুভব থেকেই আমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পরেই আমি আমাদের মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলি আপা, ওনার সাথে সমন্বয় করে আমি আমাদের পুরান ঢাকায় 8 জন ছাত্রনেতা এভাবে গুম হয়ে গিয়েছে, যাদের আজ পর্যন্ত হদিস পাওয়া যায় নাই। অ্যাকচুয়ালি এটি 7 জন পুরান ঢাকায়, 1 জন নিউ মার্কেট এলাকার বাপ্পি। তো টোটাল এই 8 জন পরিবারের সাথে আমি অনেক দিন যাবৎ কাজ করে আসছি। তাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। তাদেরকে আমি মন্ত্রণালয়ে প্রথম সপ্তাহে সম্ভবত আমরা ইনভাইট করে নিয়ে আসি এবং আমরা কি করতে চাই সেটা তো আমরা জানতামই। তাদের আবাসনের সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, কর্মসংস্থানের সমস্যা রয়েছে, তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন সেটির একটা সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ করি এবং সেই মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, উপপ্রেস সেক্রেটারি 2 আতিকুর রহমান রুমন সাহেব, আমরা বিএনপি পরিবারের। তো আমরা মিলে বসে একগুচ্ছ পরিকল্পনা তাদের জন্য আমরা সেটি নেয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেই এবং সিদ্ধান্ত নেওয়ার পরে পরবর্তীতে যখন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করি, তখন ওনারা আমাদেরকে জানান যে প্রত্যেকটি মন্ত্রণালয়ের একটি অ্যালোকেশন অফ বিজনেস রয়েছে এবং আমাদের এই মন্ত্রণালয় কোথাওই অ্যালোকেশন অফ বিজনেসে এই ধরনের, অর্থাৎ গুম খুন 17 বছরে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার কোনো রুলস রেগুলেশনস বা প্রভিশন নেই। তো আমার একটা বক্তব্য ছিল যে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি গৌরবোজ্জ্বল মন্ত্রণালয়। তারা মুক্তিযোদ্ধাদের ওয়েলফেয়ার, মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয় দীর্ঘ বছর যাবৎ তারা এটি পালন করে আসছেন এবং বর্তমানে সর্বশেষ আমাদের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসা, তাদের ভাতা, তাদের অন্যান্য সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু এই মন্ত্রণালয়ের দ্বারাই সেটি পরিচালিত হয়ে আসছে এবং সেই ব্যাপারে আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে। এবং যারা গুম খুনের শিকার পরিবার, তারাও মনে করবেন যে তারাও গৌরব ফিল করবেন যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের জন্য বিশেষ কিছু করা হয়। এমনিতে তো অনেক মন্ত্রণালয় থেকে অনেক কিছুই দিয়ে দেওয়া যায়, সেটি এক জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে এক ধরনের রেকগনিশন একটা কিছু করে দেওয়া হয় তাহলে ওনারা অনেক বেশি খুশি হবেন, কারণ তাদের যে লস সেটা তো আমরা ফুলফিল করতে পারবো না। তো সেখান থেকে আমি তখন চিন্তা করি যে কিভাবে এটিকে আমরা বাস্তবায়ন করব। সর্বশেষ আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, জনদরদী প্রধানমন্ত্রী, ওনার সাথে গতকাল আমি এই বিষয়ে কথা বলেছি। কথা বলার পর তিনি আমাকে বলেছেন যে আমরা মন্ত্রণালয়ের অ্যালোকেশন অফ বিজনেসে এই বিষয়টিকে নিয়ে আসব এবং আমি সেটিকে স্টাডি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটি, যেমন আমি কিছু পরিসংখ্যান যেটি আমি সব পড়ে হয়তো শোনাবো না, কিন্তু একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং গুমের সংখ্যা এখানে বলা হচ্ছে সম্ভাব্য ৩,৫০০-এর অধিক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ৩,০০০-এরও অধিক এবং পুলিশি হেফাজতে মৃত্যু ৫০০-রও অধিক এবং পঙ্গুত্ব বরণ করেছে, সেটার কোনো আসলে নির্দিষ্ট নির্ভরযোগ্য স্ট্যাটিস্টিক পাওয়া সম্ভব না, এটা অনেক হবে। তো সব মিলিয়ে আমরা মনে করি যে বিশাল একটা জনগোষ্ঠী যারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে হাজার হাজার শত শত মামলা দিয়ে তাদের জীবনকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত, কারণ তারাই আজকের জুলাইয়ের যে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার যে প্রেক্ষাপট সেটা তারা রচনা করেছেন। তাদের রক্তাক্ত পাটাতনের ওপর দিয়েই কিন্তু আজকে আমরা এই আন্দোলনকে সফল করেছি। তাই আমি মনে করি যে তাদেরকে তাদের ওয়েলফেয়ার এবং তাদের সার্বিক বিষয়গুলা, বিশেষ করে তাদের যারা সন্তানরা রয়েছে, যারা অনেক ছোট ছিল, আমি যেই ছাত্রনেতাদের কথা বলছি গুম হয়ে গিয়েছে, তারা কিন্তু ২০১৪ সালের ডিসেম্বর মাসে গুম হয়ে যায়। তাহলে ওই সময় যে ছোট বাচ্চারা ছিল আজকে তাদের আপনারা কি কোন পর্যায়ে রয়েছে আপনারা চিন্তা করেন এবং আপনারা বিভিন্ন সময় দেখেছেন তাদের যে অশ্রুঝরা সেই আবেগ, সেটি আপনারা দেখেছেন। তো যাই হোক, এই বিষয়গুলোকে দেখভাল করার জন্যে আমি প্রস্তাব করব গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়ন পুনর্বাসন অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি এই একই রূপে একটি অধিদপ্তর গঠন করা হোক। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আমার প্রস্তাবনা, আমার যুক্তি, আমার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি পেপারস রেডি করে সেটি আমি ক্যাবিনেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ক্যাবিনেটে উত্থাপন করব এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দেবেন এবং এদের ওয়েলফেয়ার, এদের যে লস সেটা তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু তাদের পাশে যে আমরা রয়েছি, রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এখানে একটা জিনিস একটু উল্লেখ করে দিতে চাই যে এইটার প্রেক্ষাপটটা কি। রাষ্ট্রীয় সাংবিধানিক ও মানবিক দায়িত্বের অংশ হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অথবা ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বলপূর্বক অন্তর্ধান, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, নির্যাতনে গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের ও নিহতদের পরিবার এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পুনর্বাসনের
পুনর্বাসন, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা, আইনি সহায়তা এবং দীর্ঘমেয়াদে কল্যাণ নিশ্চিত করার জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান প্রয়োজন। কারণ এখন এটার কোনো সেন্ট্রাল ডেটাবেজ নেই। আমাদের জাতীয় পর্যায়ে একীভূত করে একটি ভুক্তভোগী পরিবারদের ডেটাবেজ অবশ্যই একটা প্রতিষ্ঠা করা দরকার, যার মাধ্যমে আমরা এই পুনর্বাসন এবং চিকিৎসা, কর্মসংস্থান সহ নানাবিধ যে সুযোগ সুবিধাগুলি রয়েছে, যেটা রাষ্ট্রের দায়িত্ব, বিশেষ করে রাষ্ট্রের দায়িত্ব, কারণ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেই তাদের উপরে এই নির্যাতনটি করা হয়েছিল। তাই এই প্রস্তাবটি আমি আগামী দিনে রাখবো। এটি আজকে আর কি আমার গতকাল যে অনুষ্ঠানটি হয়েছে সেই অনুষ্ঠানটি বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং অনুষ্ঠানটির পরেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিকট গিয়েছি এবং অনুষ্ঠান সম্পর্কেও কথা হয়েছে। শুধু তাই নয়, জুলাই তো এখন চলমান, জুলাইয়ের পরবর্তী কর্মসূচিগুলো কি হবে সেই বিষয়ে আমি ওনার দিক নির্দেশনা নিয়েই আজকে এই মন্ত্রণালয়ের বৈঠকে আমি অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতে আমাদের পথ চলায় আগামী দিনে আমরা কিভাবে জুলাইকে কোনো দলীয়করণের ঊর্ধ্বে রেখে এটি যে সবার আন্দোলন ছিল সেভাবে এটিকে কীভাবে পরিচালিত করা যায়। বিশেষ করে এখন যেহেতু আমরা সরকারে রয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের নিউট্রালভাবে আমাদের দায়িত্ব পালন করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই আলোকেই কাজ করে যাব এবং তিনি সেই রূপ নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন।